রবীন্দ্রনাথ ও পরিবেশ নিয়ে যে সারা বক্তৃতা শঙ্কর চক্রবর্তী স্মরণে তার আয়োজকদের আমি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি। এখন যে সময়টা চারপাশে চিন্তা ভাবনাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে চিন্তা করো না, সমালোচনা করো না, কথা বলো না, এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ আমাদের বড় অবলম্বন। আপনারা জানেন, যখন ইংরেজি দেশে ছিল বিভিন্ন অধ্যায়ে, বিশেষ করে জালিয়ানওয়ালাবাগের মতো ঘটনা, যেখানে 8 জন নামকরা মানুষ যারা প্রতিবাদে অভ্যস্ত এমন মানুষ গর্তে ঢুকে গিয়েছিলেন। সেই সময় জালিয়ানওয়ালাবাগের ঘটনার সময় ইংরেজের তখন সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না। সারা পৃথিবীর বিরাট একটা এলাকা ইংরেজের সাম্রাজ্য। তেমন ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে ভদ্র ভাষায় তিনি কথা বলতে পেরেছিলেন। অনেকেই কথা বলতে গেলে খেই হারিয়ে ফেলেন। ভাষার যুক্তি, ভাষার শালীনতা হারিয়ে ফেলেন। মনে করেন যে প্রতিবাদ মানে কেমন খুশি একটা প্রতিবাদ, প্রতিবাদের যে একটা ভদ্রতা, একটা উচ্চ রুচি, মার্জিত ভাব, এটা থাকা সম্ভব অনেকে জানেন না। সেই সময় রবীন্দ্রনাথের এই ভূমিকা আমাকে মানুষের অধিকার সংকোচনের সময় অধিকার যখন হস্তক্ষেপ হয়, সে সময় আমাকে প্রাণিত হয় যে রবীন্দ্রনাথের ভাবে বলেছিলেন। সুতরাং পরিবেশ রক্ষার ব্যাপারে রবীন্দ্রনাথের কথা টেনে এনে আপনারা আমাকে কৃতার্থ করেছেন। এই কারণেই আমি এখানে এসেছি। এই সূত্রে আমার একটা কবিতা বলতেই পারে। পরিশেষ কাব্যগ্রন্থের একটা কবিতা, প্রশ্ন কবিতাটা এরকম: ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদেশ বিশ্বাস, করণীয় দ্বারা স্মরণীয় দ্বারা, তবুও বাহির দ্বারে আজ দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপনে হিংসা কখনো রাজ্যে ছায়ে ঘেমেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে অনেক, আমি যে দেখল তরুণ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে, যাহারা তোমার মিশাইছে বায়ু, এখানে দৃষ্টি আকর্ষণ করছি, যাহারা তোমার মিশাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এই যে কথাটা বলছেন রবীন্দ্রনাথ, আমরা জানি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ একজন ঈশ্বর প্রেমিক রবীন্দ্রনাথ, ঈশ্বর ভাবুক রবীন্দ্রনাথ। তিনি ব্যক্তিগত জীবনে ব্রাহ্মণ সমাজের যে প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার সন্তান ছিলেন, নিজেও ব্রাহ্মণ সমাজের আচার্য হয়েছিলেন। কিন্তু যখন তিনি এই কথাটা বলছেন, যাহারা তোমার মিশাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো, মানে বলতে চাইছেন যে তুমি কি তাদের পারমিশন দাওনি তো, তুমি বলনি তো যে এরা আমাদের অ্যাসেট, এরা আমাদের তাজা ছেলে, এইভাবে তুমি তাদেরকে সুযোগ করে দাওনি তো। মানে ঈশ্বর যে একটা অসাধারণ ব্যাপার, অবাধ মনসগোচর, মন দিয়ে তাকে বোঝা যায় না, এই জায়গাটা রবীন্দ্রনাথ ধাক্কা দিয়ে দিচ্ছেন যে তুমি ঈশ্বর হতে পারো, কিন্তু আমি তোমার বিচার করছি, তুমি কি বেসেছ ভালো, তোমার কাজটাকে একটা সমালোচনা করছি। এটা একটা মানুষের অদ্ভুত জায়গা। সমান করে মানুষ সত্য, এটা আমাদের এক কবি বলেছিলেন। আর রবীন্দ্রনাথ এটা দেখিয়ে দিলেন যে
সমাজে দেখছি অনেকে বলছে যে ঈশ্বর সব তৈরি করে দিয়েছেন, ধনীরা গরিবকে শোষণ করবে, শাসন করবে, গরিব মানুষ বিচার পাবে না, এটা ঈশ্বর তৈরি করে দিয়েছেন, এর কিন্তু আমাদের বেরোনোর উপায় নেই। তাহলে আমরা কি করবো? আমরা মাঝে মাঝে গরিবকে একটু খাবার দেব, শীতকালে একটু ফসল দান করবো, এইভাবে আমরা গরিবের দুঃখ বোঝাবো। কিন্তু গরিব মানুষ যে দিন বদল করবে, গরিব মানুষ যে একটা দিন বদল করে দেবে, এই কথাটা ভাবলে অনেকের মুশকিল হয়। আজকে মহাবিজ্ঞানী আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশের দিন, আজ 15 জুলাই। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা আজকের দিনে প্রকাশ হয়েছিল। অনেকে বলছেন হ্যাঁ নিউটন বড় আগেই তো আমাদের ভারতীয় পরিবেশরা নিউটনের কথাগুলো বলে গেছেন, তোমরা দেখো নি? অদ্ভুত কথা। নিউটন বলেছিলেন যেটুকু আমরা কি সেটা জানি? পৃথিবী টানছে, সবকিছু সময়কে টানছে, এইটুকু 7, 8, 9, 10 এর জ্ঞান দিয়ে কি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাকে বোঝা যায়? প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা কি এইটুকু? বহু দূর ধরে মানুষ যায়, গাছ থেকে টুক করে পাল্টা পড়ে। গল্প করে লোকে বলা হয় যেরকম বাগানে বসেছিলেন, মাথায় পাল্টা পড়লো, অমনি তিনি বুঝে গেলেন সবকিছু হচ্ছে। ব্যাপারটা এরকম নয়, এটা গল্প। এবং ভলতেয়ার এই গল্পটা চালু করেছিলেন। কেন করেছিলেন? যাতে নিউটনের আবিষ্কারটা মানুষ জানতে পারে, সাধারণ মানুষ সেটা সম্পর্কে অবগত হয়। আমার মতো সাধারণ মানুষের পক্ষে গণিতের এই আশ্চর্য সব সমীকরণগুলো বোঝা সম্ভব নয়। আমি ওইটুকুই জানি যে পৃথিবী সবকিছুকে টানছে, মহাবিশ্বে সবকিছুকে টানছে, কিন্তু মহাকর্ষ এবং বিকর্ষ এইটুকু অবধি আমি জানি। কিন্তু তার থেকে যে ক্রমশ আরো নানান রকম ভাবে বিকশিত হয়ে আজকের জায়গায় আমরা চলে এলাম। আজকে আমরা জানি যে সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিকে ঘুরছে, অনেকদিন সময় লাগছে, তারপরে গ্যালাক্টিক ইয়ার, সূর্য এক জায়গায় স্থির নেই, পৃথিবী শুদ্ধ সমস্ত কিছু তাকে নিয়ে ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে কখনোই 1 বছর আগে যে জায়গায় এটা ছিল সেইখানে এটা নেই, যেন সূর্য দল করে ছুটে অনেক দূর চলে গেছে। আর মিল্কি ওয়ে গ্যালাক্সি ছুটছে, সমস্ত মহাবিশ্ব সবকিছু ছুটছে, এবং কেউ এটাকে গুছিয়ে তৈরি করে দিয়ে যায়নি। এই কথাটা রবীন্দ্রনাথ সব শেষে কবিতায় যেন একটু একটু করে বুঝছেন, বলছেন যে সংগ্রাম সারা জীবন তাকে একটা যেন ছলনা করে গেছে। রবীন্দ্রনাথকে সনাতনী কবিতা থেকে, নিরুদ্দেশের যাত্রা কবিতা থেকে তিনি এই যে ভগবান নিয়ে যে চর্চা করলেন, জীবনের শেষকালে গিয়ে তিনি দেখছেন মেলে যাবে। কেন? কেননা তিনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন, তিনি আইনস্টাইনের সাথে আলোচনা করেছেন, তিনি বার্ট্রান্ড রাসেলের যুদ্ধটা দেখেছেন, তিনি ঠাকুর ঠাকুর করে ঘরের মধ্যে মুখ ধরে বসে থাকেননি, সারা পৃথিবীর যন্ত্রণাটা তিনি টের পেয়েছেন। আফ্রিকার মতো কবিতা, ওই মান ভাড়া মানবীর দ্বারে আজকে দিকে দিকে ধর্ষণ, খড়গপুরের স্পা, ওখানে মেয়েরা স্পাইরোলাতে দেহ ব্যবসা করছে, তার ভেতরটা তো তাকাতে হবে। চাকরি নেই, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা, একজনের টাকা 3 জন মাইনে পায়, অত্যন্ত অল্প পয়সায় কাজ করে, মেয়েরা যাবে কোথায়? পেটের জন্য বড় দায়। আমি মে দিবসে শহীদ অগাস্ট ক্রিস্ট, অ্যালবার্ট পাসুস, এদের যে ফাঁসির আগে যে বিচার হয়েছিল, সেই বিচার অনুবাদ করেছে, খুব শিগগিরই তার বই হয়ে প্রকাশ হতে যাচ্ছে। সেখানে তারা দেখিয়েছেন যে দিনে দিনে মানুষকে আরো গরিব,
আরো গরিব করে দিচ্ছে এবং মানুষের কাছ থেকে সমস্ত শান্তি কেড়ে নিচ্ছে আর মেয়েদেরকে ফেলে দিচ্ছে দেহ ব্যবসা। এইভাবে তারা নেতিবাচক শ্রমিক নেতারা দেখিয়েছেন, আমি পড়েছি আর অনুবাদ করেছি। সুতরাং কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে এই খবরে এসে আপনারা অনেকেই এখানে আছেন, আমার পরিচিত বিজ্ঞান কর্মী, আপনারা এই বার্তাটুকু নিয়ে যাবেন যারা বলছে যে নিউটনের কথাগুলো আমাদের মুনি ঋষিরা আগেই বলে গেছেন। তারা শুধু ভুল বলছে না, তারা সমাজকে বিপথে পরিচালিত করতে চাইছে, ইতিহাসের চাকাকে ঘোরানোর ব্যর্থ চেষ্টা করছে। আজ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশ দিবসে এই কথা বলে আমি বড় তৃপ্তি পেলাম। নমস্কার।